মাসুদ রানা সিরিজের গল্প হারানো আটলান্টিস পর্ব ৭। গভীর গিরিখাদের কালচে মেটে রঙের পাহাড় প্রাচীর দৈত্যাকার ছায়ার মতো মাথা তুলেছে, তারপর হারিয়ে গেছে রাতের অন্ধকার আকাশে। নিচে গ্লেসিয়ারে নীলচে সাদা বরফ কোথাও ঝিলমিল করছে, আবার কোথাও থেকে প্রতিফলিত হচ্ছে 2/3 চাঁদের আলো। 11,800 ফুট শেরো মুরালন এর তুষার ঢাকা চূড়া দক্ষিণ আন্দেজের পশ্চিম ঢালগুলোকে ছাড়িয়ে উঁচু হয়েছে, তারপর খাড়া হয়ে নেমেছে সাগরের দিকে। ওটার গভীর কোল ভরে উঠেছে প্রাচীন সব গ্লেসিয়ারে। রাতটা পরিচ্ছন্ন, ঝকঝকে, চাঁদ আর তারার আলোয় উন্মোচিত হলো দৃশ্যটা। গিরিখাদের বিপজ্জনক পাঁচিল ধরে ছোট একটা ভেহিকেল ছুটে আসছে, যেন মরু এলাকার ক্যানিয়নে খাবার খুঁজে বেড়াচ্ছে একটা বাদুড়। জায়গাটা দক্ষিণ গোলার্ধে পড়েছে, তাই উপরের দিকটায় এরই মধ্যে শুরু হয়ে গেছে হালকা তুষারপাত। এবড়ো খেবড়ো ঢাল ধরে সারি সারি কনিফার ঝোপের মিছিল অনেক দূর উঠে গেছে, থেমেছে টিম্বার লাইনে। ওখান থেকে বাকি ঢাল সেই চূড়া পর্যন্ত শুধুই নগ্ন পাথর। চারদিকে কোথাও মানুষের তৈরি কোনো আলোর চিহ্ন নেই। রানা কল্পনা করছে দিনের আলোয় দৃশ্যটা নিশ্চয়ই শ্বাসরুদ্ধকর হবে, তবে রাত 10টায় খারাপ পাহাড় প্রাচীর আর উঁচু নিচু ঢাল যেমন অন্ধকার তেমনি বিপজ্জনক। ওদের মোলার M400 স্কাইকার একটা চেরোকি জিপের চেয়ে খুব বড় আকারের নয়, তবে ফ্লাইটের সময় বড় প্লেনের মতোই অচঞ্চল থাকতে পারে। অনায়াসে ল্যান্ড করতে পারে শহরের রাস্তাঘাটে, পার্ক করে রাখা যায় একটা আবাসিক গ্যারেজে। ঢালু মোচাকৃতির বো খানিকটা রকেটের আদল দিয়েছে ওটাকে। দুই পাশে একজোড়া করে 4টে কাউন্টার রোটেটিং ইঞ্জিন থাকায় জমিন থেকে হেলিকপ্টারের মতো খাড়াভাবে আকাশে উঠতে পারে। স্পিড ঘন্টায় 300 মাইল, ওপরে ওঠার সর্বোচ্চ সিলিং 30,000 ফুট। প্যাসেঞ্জারদের নিরাপত্তার কথা ভেবে প্যারাশুটের ব্যবস্থাও রাখা হয়েছে। স্কাইকারটা অটো পাইলট চালায়। 4টে মনিটরে দেখা যায় কোথায় রয়েছে ওরা, কোন দিকেই বা যাচ্ছে। নব ঘুরিয়ে নির্দেশ দিলে স্কাইকার তার সঙ্গে সঙ্গে পালন করে। ককপিটের বাইরে খুব বেশি কিছু দেখতে পাচ্ছে না রানা। পাশের সিটে বসা বন্ধুবর ববি মুরল্যান্ড তার স্বভাব অনুসারে ঘুমিয়ে পড়েছে কিনা বোঝা যাচ্ছে না, তবে চোখ বুজে হেলান দিয়ে আছে সিটে। ড্রাই স্যুটের ভেতর দুজনেই ঘামছে ওরা। ফ্লাইটের আগে কোল্ড ওয়াটার ডাইভিংয়ের উপযোগী ড্রেস পরে নেওয়ায় ল্যান্ড করার পর ওদের সময় বেঁচে যাবে। কম্পিউটারের বোতাম টিপে একটা কোড টাইপ করলো রানা। মনিটরে একটা বক্স এলো, বক্সের লেখাগুলো পড়লো ও। ঘুমালে নাকি ববি? এইমাত্র জাগলাম। সান্টাক্রুজের জাহাজ থেকে রওনা হবার পর 212 মাইল এসেছি আমরা। আর কত দূর? চোখ না খুলেই জানতে চাইল মুরল্যান্ড। 50 মাইলের মতো। আর 15 মিনিটের মধ্যে একটা পাহাড়ের মাথায় নামবো, আর নিচে তাকালেই দেখতে পাবো ডেস্টিনির শিপইয়ার্ড। একটা স্পাই স্যাটেলাইটের তোলা ফটো থেকে পাওয়া ল্যান্ডিং সাইট প্রোগ্রাম করে কম্পিউটারে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি তৈরি, সময় হলে তুমি শুধু জানিও কি করতে হবে। গম্বুজাকৃতির ককপিট থেকে নিচের গ্লেসিয়ারের দিকে তাকালো রানা। বিপজ্জনক পাহাড়গুলোকে পেছনে ফেলে এসেছে ওরা, বুঝতে পেরে স্বস্তি বোধ করলো ও। একটা গ্লেসিয়ারের মসৃণ গায়ে চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে, প্রতি আধ মাইল পরে একটা করে গভীর ফাটল দেখা যাচ্ছে সারফেসে। ইনলেটের সঙ্গে মিলিত হওয়ার পথে এগোবার সময় চওড়া হয়ে ছড়িয়ে পড়ে বরফ, সাগরে গিয়ে মেশে তরল হয়ে। পাহাড়ের বাধা কমে আসা এই গ্লেসিয়ারের সামনে দিগন্তের কিনারায় আলো দেখতে পাচ্ছে রানা। বোঝা যাচ্ছে তারা নয়, কারণ অনেক নিচের দিকে জড়ো হয়ে মিটমিট করছে ওগুলো। এও জানা কথা, আবহাওয়া পরিচ্ছন্ন হওয়ায় অনেক দূরের আলোকে কাছের বলে মনে হচ্ছে। ধীরে ধীরে পরিষ্কার হলো নিকষ কালো জমিনের ওপর আরও কিছু আলোর গুচ্ছ। 5 মিনিট পর বোঝা গেল, না, শহর নয়, ওগুলো 4টে দৈত্যাকার জাহাজের আলো। রাতের বেলা ছোট একটা শহরের মতো লাগছে দেখতে। শিপইয়ার্ড থেকে খানিক দূরে ইনলেটে ভাসছে জাহাজগুলো। আমাদের অবজেক্টিভ দৃষ্টিসীমার ভেতর চলে এসেছে, শান্ত সুরে বলল রানা। এতক্ষণে চোখ মিলল মুরল্যান্ড। ভেরি গুড। ওদের স্কাইকার সরাসরি শিপইয়ার্ড আর জাহাজগুলোর ওপর দিয়ে যাচ্ছে না। প্লেনটার যেন নিজস্ব বোধ বুদ্ধি আছে। একটু বাঁকা পথ ধরে এগুলো দক্ষিণ পশ্চিম দিকে। তেমন কিছু করার নেই রানার। প্লেনের স্টারবোর্ড সাইডে উঠে আসতে দেখছে ঝাঁক আলোকে। ব্যাটাদের ডিটেকশন সিস্টেমে আমরা ধরা পড়ব না তো? জানতে চাইল মুরল্যান্ড। সম্ভাবনা নেই বললেই চলে। মোলার M400 এত ছোট, সফিস্টিকেটেড মিলিটারি রাডার ছাড়া আর কিছুতে ধরা পড়ে না। চার্টের ওপর পেনলাইটের ছোট্ট আলো ফেলল রানা। এই পয়েন্টে কম্পিউটার আমাদেরকে দুটোর মধ্যে একটা বেছে নিতে বলছে।
শিপইয়ার্ডে পৌঁছাতে হলে পানির নিচ দিয়ে 2 মাইল সাঁতার কাটো, নয়তো একটা গ্লেসিয়ারের উপর দিয়ে 4 মাইল হাঁটো। অন্ধকারে গ্লেসিয়ারের উপর দিয়ে হাঁটতে চাও? মাথা নাড়ল মোরল্যান্ড। ধরো মিসেস মোরল্যান্ডের বাচ্চাটা কোনো ফাটলের ভেতর পড়ে গেল, তারপর 10,000 বছর তাকে খুঁজে পাওয়া গেল না, তখন? তুমি একটা মিউজিয়ামের ভেতর ডিসপ্লে কেসে শুয়ে আছো, হাজার হাজার মানুষ দেখতে আসছে তোমাকে। কেন যেন এরকম একটা দৃশ্য আমার কল্পনায় আসে না। অন্য কোনো সহস্রাব্দে যদি আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়া যায়, আমি তো তার মধ্যে খারাপ কিছু দেখি না। এ কথা ভেবে দেখেছো যে তোমাকে সম্ভবত বিবস্ত্র করে শুইয়ে রাখা হবে? ওদের কথাবার্তা থেমে গেল। স্কাইকারের স্পিড কমে যাওয়ায় নিচে নামছে ওরা। পানির নিচ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রানা। কম্পিউটারকে একটা তটরেখার কথা স্মরণ করিয়ে দিয়েছে ও। সিআইএর স্পাই স্যাটেলাইটের সাহায্যে তোলা ফটোয় আছে সেটা। তারপর নির্দেশ দিয়েছে ওই তটরেখার নির্দিষ্ট একটা পয়েন্টে ল্যান্ড করাতে হবে প্লেনকে। কয়েক মিনিট পর ল্যান্ড সাইটের ওপর স্থির হলো স্কাইকার। তারপর ধীরে ধীরে নামতে শুরু করলো। অন্ধকারের ভেতর রানা শুধু দেখতে পাচ্ছে সরু একটা নালা 30 ফুট ওপরে। আবার একবার স্থির হলো স্কাইকার। 10 সেকেন্ড পর পাথরের জমিনে নেমে এলো ওরা। ইঞ্জিনগুলো বন্ধ হয়ে গেল। নেভিগেশন রিড আউট জানাচ্ছে প্রোগ্রাম করা মার্ক থেকে মাত্র 4 ইঞ্চি দূরে ল্যান্ড করেছে ওটা। নিজেকে আমার কখনোই এতটা অপ্রয়োজনীয় মনে হয়নি, বলল রানা। খানিকটা টের পাচ্ছি বেকারদের কি জ্বালা, বলে ককপিট থেকে উকি দিয়ে বাইরে তাকালো মোরল্যান্ড। আমরা কোথায়? একটা নালায়, ইনলেট থেকে 50 গজ দূরে। ককপিটের গম্বুজাকৃতির ছাদ সরিয়ে ফ্লাইং ভেহিকেল থেকে শক্ত জমিনে পা ফেলল রানা। রাতটা নীরব নয়। পানির উপর দিয়ে ভেসে আসছে সচল শিপইয়ার্ড মেশিনারির ধাতব কোলাহল। ব্যাকসিটের নিচে স্টোরেজ সেকশন, সেখান থেকে এয়ার ট্যাঙ্ক, পিঠে আটকাবার জন্য বায়ান্সি কম্পেনসেটর, ওয়েট বেল্ট, ফিন আর মাস্ক বের করলো মোরল্যান্ড। দুজনে বুট আর হুড পরে নিল। জোড়া এয়ার ট্যাঙ্ক ঝোলালো পিঠে। দুজনের সঙ্গে একটা করে চেস্ট প্যাক থাকছে। ভেতরে আছে হ্যান্ডগান, টর্চ, গ্লোবস্টার, ফোন। স্কাইকার থেকে সবশেষে বের করা হলো রকেটের মতো দেখতে দুটো টর্পেডো 2000 ডাইভার প্রপালশন ভেহিকেল, ব্যাটারি চালিত, সমান্তরালভাবে সংযুক্ত জোড়া খোল সহ। পানির ভেতর দিয়ে এগুলোর গতিসীমা ঘন্টায় 4.5 মাইল। 1 ঘন্টা একটানা ছুটতে পারে। বাঁ হাতে স্ট্র্যাপ দিয়ে একটা ডিরেকশনাল কম্পিউটার আটকালো রানা, ঠিক যে ধরনের যন্ত্র প্যান্ডোরা মাইনে ব্যবহার করেছিল। একটা কোড টাইপ করলো ও। খুদে মনিটরে শিপইয়ার্ড আর ওদের পজিশন ফুটে উঠল। ফলে শিপইয়ার্ডে যাওয়ার চ্যানেলটা পরিষ্কার দেখতে পাচ্ছে ওরা। ফেস মাস্কের ওপর একটা স্পেকট্রাল ইমেজিং স্কোপ অ্যাডজাস্ট করলো মোরল্যান্ড। তারপর সুইচ দিল। চোখের সামনে হঠাৎ উদয় হলো জমিন আর চারপাশের দৃশ্য। খানিকটা ঝাপসা হলেও 1/2 ইঞ্চি নুড়ি পাথরগুলোকেও চেনা যাচ্ছে পরিষ্কার। রানার দিকে ফিরল সে। রওনা হব? মাথা ঝাঁকালো রানা। আমাদের পথটা যেহেতু দেখতে পাচ্ছ তুমি, তোমাকেই সামনে থাকতে হবে। পানিতে নামার পর আমি পথ দেখাবো। কথা না বলে ছোট্ট করে মাথাটা একবার শুধু দোলালো মোরল্যান্ড। শিপইয়ার্ডকে চারপাশ থেকে ঘিরে রাখা সিকিউরিটি ডিফেন্স পেনিট্রেট না করা পর্যন্ত বলার কিছু নেইও। মোরল্যান্ডের মাথার ভেতর কী চলছে জানার জন্য টেলিপ্যাথিক ক্ষমতা দরকার নেই রানার। ওর মতোই কাছাকাছি অতীতে ফিরে গেছে সে। দূরত্বের হিসাবে 6000 মাইল পিছিয়ে গেছে ওরা, আর সময়ের হিসেবে পিছিয়েছে 12 ঘন্টা। ফিরে গেছে নুমা হেডকোয়ার্টারে। অ্যাডমিরাল জর্জ হ্যামিল্টনের সঙ্গে বসে আলোচনা করছে অর্ধ শতাব্দীর পাগলামি প্রসূত ষড়যন্ত্রটা কিভাবে বানচাল করা যায়। ভুল করলে তার মাসুল দিতে হবে, বললেন অ্যাডমিরাল। ডক্টর সাহানাকে পাওয়া যাচ্ছে না। জি? বিষম খাওয়ার অবস্থা হলো রানার। আবার এও ভাবলো শুনতে ভুল করলো কিনা। অ্যাডমিরাল? তিনি আমাকে ফোন করার 1 ঘন্টা পরে ঘটনাটা ঘটেছে বলে ধারণা করছি, বললেন নুমা চিফ। ফোন করে বললেন ডক্টর টিম গুডম্যানের সঙ্গে আমি যেন যোগাযোগ করি। ডক্টর গুডম্যানের অনেক গুণগান করছিলেন। আমি কৌতুক করে বললাম, মায়ের কাছে মামার বাড়ির গল্প হয়ে যাচ্ছে। গুডম্যান আমার বাল্যবন্ধু, আমরা একই স্কুলে লেখাপড়া করেছি। তখন তিনি বক্তব্য সংক্ষেপ করে জানালেন, ধূমকেতুটা কখন আসবে, কিভাবে আসবে তা নিয়ে কিং আর ভিনাস গবেষণা করছে ঠিকই, কিন্তু তারপরেও পুরোপুরি নিশ্চিত হবার জন্য প্রফেশনাল অ্যাস্ট্রোনমারদের উপর দায়িত্ব দেওয়া উচিত। ডক্টর গুডম্যানের সঙ্গে তার পরিচয় নেই। অনুরোধ করলেন আমি যেন যোগাযোগ করে কি করতে হবে বুঝিয়ে দিই তাকে। কোত্থেকে যেন ফোন করেছিলেন ডক্টর সাহানা, জানতে চাইল রানা। পাবলিক কোনো টেলিফোন বুথ থেকে, বললে অসহায় ভঙ্গিতে কাজ ঝাঁকালেন অ্যাডমিরাল। সিকিউরিটি এজেন্টরা কী করছিল স্যার? ঘাড় ফিরিয়ে FBI এর স্পেশাল এজেন্ট জেস প্যাটারসনের দিকে তাকালো রানা। চোখে মুখে বিস্ময়ের চেয়ে উদ্বেগই বেশি।
তাকে না 24 ঘন্টা চোখে চোখে রাখার কথা? এখন পর্যন্ত আমরা শুধু এটুকু জানি যে তিনি তার মেয়েকে গাড়িতে তুলে আইসক্রিম খাওয়াতে নিয়ে গিয়েছিলেন। গার্ডরা দোকানটার সামনে গাড়িতে বসেছিল। মেয়েকে নিয়ে ভেতরে ঢোকার পর আর বেরিয়ে আসেননি তিনি। এখন কথা হলো, ডক্টর সাহানা খেয়ালের বশে হঠাৎ কী করবেন তা তো কিডন্যাপারদের পক্ষে জানা সম্ভব নয়। তাহলে কাজটা তারা করলো কিভাবে? এর মানে হলো এরা সাধারণ কোনো কিডন্যাপার নয়, বলল রানা। এ নিশ্চয়ই ডেস্টিনিদের কাজ। বারবার এই লোকগুলোকে আমরা ছোট করে দেখছি। বাকিটা শুনলে তোমার মন আরও খারাপ হয়ে যাবে, ভারী গলায় বললেন নুমা চিফ। তার দিকে তাকালো রানা, চোখ মুখ থমথম করছে। আমাকে আন্দাজ করতে দিন। ক্লিনিক থেকে গায়েব হয়ে গেছে সাসনা হারমান, সঙ্গে করে কার্লার লাশটাও নিয়ে গেছে। কনফারেন্স টেবিলে টোকা দিয়ে কাল্পনিক ধুলো ঝাড়লেন জর্জ হ্যামিল্টন। বিশ্বাস করুন, জাদু ছাড়া এই কাজ সম্ভব ছিল না, প্যাটারসন বলল। আমাদের ওই ক্লিনিকে লেটেস্ট মডেলের সিকিউরিটি ডিটেকশন ইকুইপমেন্ট রয়েছে। আমাদের ক্যামেরাগুলো পালানোটা দেখাতে পারছে না। বিরক্ত বোধ করছে রানা। নিশ্চয় মরা কাজিনকে কাঁধে ফেলে সদর দরজা দিয়ে বেরিয়ে যায়নি সাসনা। হাত নেড়ে অসহায় একটা ভঙ্গি করলো এফবিআই এর স্পেশাল এজেন্ট। প্রতিটি ক্যামেরা সচল ছিল, মনিটরগুলোতেও প্রতি সেকেন্ড চোখ রাখা হয়েছে। সত্যি আমি দুঃখিত। না, হতভম্ব। কোনো ধরনের পালানোর দৃশ্য রেকর্ড হয়নি। এদের বোধহয় ফাটল দিয়ে বেরিয়ে যাবার ক্ষমতা আছে, বলল মোরল্যান্ড। আর তা না হলে অদৃশ্য হবার ট্যাবলেট আবিষ্কার করেছে। কোনোটাই নয়, বলল রানা। ওদের বুদ্ধির ধার আমাদের চেয়ে বেশি, ব্যাস। বাস্তব সত্য আর সন্দেহ মিলিয়ে এটুকু জানা গেছে, বলল প্যাটারসন। ডেস্টিনি এন্টারপ্রাইজের একটা জেট প্লেন বাল্টিমোরের কোনো এয়ারপোর্ট থেকে টেক অফ করে দক্ষিণ দিকে গেছে, সম্ভবত আর্জেন্টিনায়, বলল রানা। আর কোথায় নিয়ে যাবে ওরা ডক্টর সাহানাকে? বলল মোরল্যান্ড। সরকারি ইনভেস্টিগেটিভ এজেন্সিগুলোর উপর নিয়ন্ত্রণ নেই তাদের, কাজেই যুক্তরাষ্ট্রে রাখতে চাইবে না। সিআইএর রিচার্ড স্টাফ খুব খুব করে দুবার কেসে গলা পরিষ্কার করলেন। প্রশ্ন হলো, কেন? একসময় মনে হয়েছিল মিস্টার রানা কলোরাডোর চেম্বার আর খোদাই করা লিপি আবিষ্কার করার অপরাধে, কিন্তু প্রাচীন মেসেজটার কথা এখন বহু মানুষ জানে। এখন আর ব্যাপারটাকে গোপন রাখতে চাওয়ার কোনো মানে নেই। একমাত্র প্র্যাকটিক্যাল জবাব হলো, প্যাটারসন বলল, কোথাও জ্যাম লেগেছে, ডক্টর সাহানাকে দিয়ে সেটা ছাড়াতে চেষ্টা করবে ওরা। টেবিলের ওপর ঝুঁকে মোরল্যান্ড ধীরে ধীরে বলল, অল্প সময়ে ডক্টর সাহানাকে আমি যতটুকু চিনেছি, সহযোগিতা করবেন কিনা সন্দেহ আছে আমার। স্ট্যাব হাসলেন। তারা ডক্টর সাহানার বাচ্চা মেয়েটিকেও কিডন্যাপ করেছে। তার ক্ষতি করার হুমকি দিলেই ডক্টর সাহানাকে রাজি করানো যাবে। হ্যাঁ, মুখ না খুলে উপায় নেই তার, বলল প্যাটারসন। আমি ঠিক এই ব্যাখ্যার সঙ্গে পুরোপুরি একমত হতে পারছি না, বললেন অ্যাডমিরাল। এত কিছু পারছে তারা, অথচ একটা কোড ভাঙতে পারছে না। এটা অবিশ্বাস্য লাগছে আমার। কেন যেন মনে হচ্ছে এই কিডন্যাপিংয়ের পেছনে অন্য কোনো কারণ আছে। স্যার, আমারও তাই ধারণা, বলল মোরল্যান্ড। অন্য একটা সম্ভাবনার কথা ভাবছি আমি। চিন্তিত দেখাচ্ছে তাকে। কি? জানতে চাইল প্যাটারসন। তারা বোধহয় রানাকে ভয় পাচ্ছে, বলল মোরল্যান্ড। মা মেয়েকে ধরে নিয়ে গেছে এই আশায় যে রানা নিশ্চয়ই ওদেরকে উদ্ধার করতে যাবে, আর তখন ধরবে ওকে। ধরা পড়ার ভয়ে তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না। আমরা গিয়ে তাকে বের করে আনব, দৃঢ় কণ্ঠে বলল রানা। স্টাফকে সন্দিহান দেখালো। আমরা কিন্তু জানি না কোথায় তাকে আটকে রাখা হয়েছে। তাদের শিপইয়ার্ডটা চিলিতে। কেয়ামত আসার ব্যাপারে ডেস্টিনি পরিবারগুলো এতটা নিশ্চিত, আমার ধারণা সবাই তারা জাহাজগুলোয় জড়ো হয়ে মহাপ্লাবনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি শিপইয়ার্ডের স্যাটেলাইট ফটো দিয়ে সাহায্য করতে পারবো, বললেন স্টাফ। তবে বলে রাখি, আমাদের বিশ্লেষকদের ধারণা তাদের সিকিউরিটি সিস্টেম এমনই যে জল, স্থল, আকাশপথে জাহাজগুলোর নাগাল পাওয়া অসম্ভব। সেক্ষেত্রে পানির তলা দিয়ে যাব আমরা। পানির তলায় সেন্সর থাকতে পারে না? থাকলে এড়াবার পথ খুঁজে নিতে হবে। আমি তোমাকে আত্মহত্যার অনুমতি দিতে পারি না রানা, শান্ত স্বরে বললেন অ্যাডমিরাল হ্যামিল্টন। এটা ঠিক নুমার কাজের মধ্যে পড়ে না। স্পেশাল অপারেশন ফোর্স কিংবা নেভির কোনো টিমকে পাঠানো উচিত। ডক্টর সাহানা আর তার মেয়েকে উদ্ধার করাটা আমাদের প্ল্যানের একটা অংশ মাত্র, ব্যাখ্যা করল রানা। আমাদের আসল কাজ হবে ডেস্টিনি এন্টারপ্রাইজের বিশাল শিপবিল্ডিং প্রজেক্ট ইনভেস্টিগেট করা। রানা থামতেই মোরল্যান্ড বলল, এই কাজের জন্য রানা আর আমার সমান কোয়ালিফাইড আর কেউ নেই।
1 বছরও হয়নি হংকংয়ের একটা শিপইয়ার্ডে আমরা দুজন গোপনে সাবেক লাইনার ইউনাইটেড স্টেটসের খোলে তল্লাশি চালাই। সেই অভিজ্ঞতা এখানে আমাদের কাজে লাগবে। তদন্ত করে অবশ্যই দেখা দরকার, বলল রানা। তাদের এই আপাত পাগলামির পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্য আছে। কয়েক বিলিয়ন ডলার খরচ করে এমন জাহাজ বানাচ্ছে যেগুলো সাগরে নামানো যাবে না। এফবিআই আপনাদেরকে সাহায্য করতে পারবে না, বলল প্যাটারসন। জায়গাটা আমাদের নাগালের বাইরে। নার্ভাস ভঙ্গিতে হাত দুটো ঘন ঘন ভাঁজ করছেন আর খুলছেন স্ট্যাব। তথ্য সরবরাহ করা ছাড়া আমরাও কোনো সাহায্যে আসব না। আমাদের হাত পা বাঁধা। সিআইএ নাক গলাচ্ছে জানতে পারলে স্টেট ডিপার্টমেন্ট টুটি টিপে ধরবে। নুমা চিফের দিকে ফিরল রানা। অ্যাডমিরাল, মৃদুকণ্ঠে বলল ও। দেখা যাচ্ছে আমরাই নির্বাচিত হয়েছি, এখন শুধু আপনি অনুমতি দিলেই। অ্যাডমিরাল হাসছেন না। তুমি কি শিওর রানা? পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে ডেস্টিনির অপারেশন পেনিট্রেট করাটা আমাদের জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে? জি, আমি নিশ্চিত, শান্ত সুরে বলল রানা। তবে সিরিয়াস দেখাচ্ছে ওকে। আমার আরও বিশ্বাস অ্যাডমিরাল, কারণটা এখনই ব্যাখ্যা করতে পারবো না। তাদের সমস্ত কর্মকাণ্ডের পেছনে আরও কোনো অশুভ উদ্দেশ্য আছে। এত টাকা খরচ করে জাহাজ বানাচ্ছে নিজেরা বাঁচবে বলে। ভেবে দেখুন, কি করে জানলো তারা ঠিক ওদের উপরেই পড়বে না ধূমকেতু? মাথা ঝাঁকালেন অ্যাডমিরাল। তোমার ওপর সম্পূর্ণ আস্থা আছে আমার মাই বয়, কাজেই অনুমতি না দেওয়ার প্রশ্ন ওঠে না। সরু নালাটা 100 গজ এগিয়ে ইনলেটের পানিতে মিশেছে। পশ্চিম তটরেখা ঢালু হয়ে উপর দিকে উঠে গেছে একটা পেনিনসুলায়। সেটার অদ্ভুত নাম হলো এক্সমাউথ। পূব উপকূল অনেকগুলো চ্যানেলে ভাগ করা, সেদিকে ভাসতে দেখা যাচ্ছে ক্ষয়িষ্ণু গ্লেসিয়ারগুলোকে। ডেস্টিনি শিপইয়ার্ড আর ভাসমান 4টে শহরের উজ্জ্বল আলো প্রতিফলিত হচ্ছে ইনলেটের উত্তর দিকের পানিতে। হঠাৎ থমকে দাঁড়ালো মুরল্যান্ড। ইঙ্গিতে বড় একটা পাথরের ছায়ায় গা ঢাকা দিতে বলল রানাকে। চ্যানেলের উল্টো দিকের কালো পানিতে পাশাপাশি ছুটছে দুটো প্যাট্রোল বোট। পানির সারফেস আর তীরে সার্চলাইটের আলো ফেলে সন্দেহ করার মতো কিছু আছে কিনা দেখছে। স্পেকট্রাল ইমেজিং সেন্সরের সাহায্যে পেট্রোল বোট দুটোকে খুঁটিয়ে পরীক্ষা করল মুরল্যান্ড। তুমি পাওয়ার বোট এক্সপার্ট, বলল রানা। চিনতে পারছো ওগুলোকে? 38 ফুটি বোট, বলল মুরল্যান্ড। সাধারণত সাগরে তেল ছড়িয়ে পড়লে পাঠানো হয়, তবে এগুলো অস্ত্র লোড করা হয়েছে। গতি বেশি নয়, মাত্র 18 নট, তবে 300 ঘোড়ার ইঞ্জিন অনায়াসে একজোড়া বার্সকে টেনে নিয়ে যেতে পারে। পেট্রোল বোট হিসেবে কেউ ব্যবহার করে বলে শুনিনি। কী ধরনের অস্ত্র দেখতে পাচ্ছ? টুইন অটোমেটিক, বিগ মিলিমিটার, সামনে আর পেছনে, বলল মুরল্যান্ড। এগুলোই শুধু চিনতে পারছি। স্পিড? এই মুহূর্তে 4 নট। কেউ কোথাও ঘাপটি মেরে আছে কিনা দেখার জন্য ধীরে ধীরে এগোচ্ছে। এত ধীরে? বলল রানা। টর্পেডো 2000 অনায়াসে নাগাল পেয়ে যাবে। তোমার মাথায় কি যেন একটা শয়তানি বুদ্ধি গজাচ্ছে। পানির তলায় অপেক্ষা করব আমরা, যতক্ষণ না শিপইয়ার্ডের দিকে ফিরতি টহল শুরু করে তারা, বলল রানা। তারপর বোট যখন মাথার ওপর দিয়ে যাবে, আমরা ওটার পিছু নেব। পানিতে প্রপ যে আলোড়ন সৃষ্টি করছে, সেটাই আন্ডার ওয়াটার সিকিউরিটি সেন্সরকে আমাদের উপস্থিতি টের পেতে বাধা দেবে। বাহ, গুড আইডিয়া। পেট্রোল বোট দুটো এখনও দক্ষিণ দিকে এগোচ্ছে। এই ফাঁকে শেষবারের মতো নিজেদের ইকুইপমেন্টগুলো চেক করে নিল ওরা। তারপর মাথা দিয়ে গুলিয়ে ড্রাই হুড আর নিউপ্রিন গ্লাভ পরল। ড্রাই স্যুটের সঙ্গে জোড়া লাগানো বুটে আটকালো সুইম ফিন। হুডের ওপর চেপে বসালো ফুল ফেস মাস্ক। সবশেষে নিজেদের ওয়েট বেল্টের সঙ্গে একটা লাইনের মাথা বাঁধল, অন্ধকার পানিতে পরস্পরের কাছ থেকে যাতে দূরে সরে না যায়। অবশেষে পানিতে নামলো ওরা। তীরের কাছাকাছি পানির তলাটা পাথুরে আর পিচ্ছিল। সঙ্গে প্রচুর ইকুইপমেন্ট থাকায় সাবধানে হাঁটতে হচ্ছে ওদেরকে, তা না হলে ভারসাম্য হারিয়ে ফেলবে। একসময় কোমর পর্যন্ত ডুবে গেল। এখন পানির সারফেসের ঠিক নিচে দিয়ে সাঁতরানো যাবে। সাঁতার শুরু করার পর তলাটা দ্রুত গভীরে নেমে গেল। তীর থেকে 50 গজ এগিয়ে পানির ওপর মাথা তুলে দক্ষিণ দিকে তাকালো রানা। টহলের শেষ প্রান্তে পৌঁছে ফিরতি পথ ধরার জন্য ঘুরছে পেট্রোল বোটগুলো। আমাদের এসকর্ট এদিকে আসছে। মাস্কের সঙ্গে লাগানো আন্ডার ওয়াটার কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে কথা বলছে ও। ওরা 4 নটে ছুটছে। আশা করি তোমার এই হিসেবে ভুল নেই। প্রপালশন ভেহিকেল আমাদেরকে তার চেয়ে বেশি স্পিডে টানতে পারবে না। ওর পাশের কালো পানিতে উঁচু হলো মুরল্যান্ডের মাথা। 4 নট ঠিক আছে, ভাবছি ইনফ্রারেড আন্ডার ওয়াটার ক্যামেরা না থাকলেই হয়। ইনলেটটা কম করে হলো 1/2 মাইল চওড়া, ক্যামেরা দিয়ে কভার করার জন্য একটু বেশি বড়।
ঘুরে উত্তর দিকের আলোগুলোর দিকে তাকালো রানা। 3 শিফটে 24 ঘন্টা কাজ করাচ্ছে, বেতন দিতে গিয়ে মনে হয় কোষাগার খালি করে ফেলছে ডেস্টিনি। এরা বোধহয় শুধু শ্রমিক নয়, সমর্থকও, বলল মুরল্যান্ড। টাকার চেয়েও বড় কিছু পাবার লোভে অমানসিক পরিশ্রম করছে। ইনলেটে ওরা যেদিকটায় রয়েছে সেদিকটা ধরেই ছুটে আসছে বোট দুটো। সতর্ক দৃষ্টিতে তাকিয়ে আছে ওরা। এগুলোর কোর্স আন্দাজ করে সাঁতরে আরও 10 গজ এগিয়ে 12 ফুট নিচে নামল। সার্চ লাইটের আলো কাছে চলে আসছে। প্রপেলার আর ইঞ্জিনের আওয়াজ পানির তলায় 4 গুণ বেশি লাগছে কানে। গড়িয়ে চিত হলো ওরা, অপেক্ষা করছে। নিচ থেকে ইনলেটের সারফেসে তাকিয়ে আছে, দেখতে পাচ্ছে ঠান্ডা পানির উপর দিয়ে নাচতে নাচতে এগিয়ে আসছে সার্চ লাইটের আলো। তারপরই বোটের ছায়া ঘন খোল ঝট করে ওদের মাথার উপর চলে এলো। প্রকাণ্ড প্রপেলার চালিয়ে নিয়ে যাচ্ছে ওটাকে, পেছনে ফেলে যাচ্ছে ফেনা আর রাশি রাশি বুদবুদের তীব্র আলোড়ন। সঙ্গে সঙ্গে ম্যাগনেটিক স্পিড সুইচে চাপ দিল রানা আর মোরল্যান্ড। শক্ত করে চেপে ধরল যে যার হ্যান্ডেল, তারপর টকবক করে উথলানো পানিতে মিশে গিয়ে পিছু নিল পেট্রোল বোটের। বোটের স্পিড মাত্র 4 নট, 18 নয়, কাজে খুব সহজে ওটার পেছনে থাকতে পারছে ওরা। তবে কোথায় যাচ্ছে বা নিজেদের সামনে কি আছে তা দেখতে পাচ্ছে না। ভাগ্যগুণেই বলতে হবে, বিক্ষুব্ধ পানির ভেতর দিয়ে একটা স্টার্ন লাইট দেখতে পেল রানা। বাধ্য হয়ে সেটার উপরই স্থির রাখল দৃষ্টি। ইনলেটের সারফেস থেকে 6 ফুট নিচে রয়েছে ওরা। বোট দুটোকে পরবর্তী 2 মাইল অনুসরণ করলো। দ্রুত ব্যাটারি খরচ হয়ে যাচ্ছে, কে জানে নালা আর স্কাইকারে ফেরার পথে সমস্যায় পড়তে হবে কিনা। আমার কথা শুনতে পাচ্ছ? কমিউনিকেটরের মাধ্যমে জানতে চাইল রানা। পরিষ্কার, জবাব দিল মুরল্যান্ড। মনিটরে দেখতে পাচ্ছি প্রায় 2 মাইল চলে এসেছি। আবার ঘোরার সময় হয়ে আসছে বোটের। যখনই বুঝবো ডানে বা বাঁয়ে বাঁক নিতে শুরু করেছে, কয়েক মিনিটের জন্য নিরাপদ গভীরতায় নেমে যাব আমরা। ঠিক আছে, শান্ত সুরে বলল মুরল্যান্ড। খানিক পরই 180 ডিগ্রি বাঁক নিতে শুরু করলো পেট্রোল বোট। আরও 20 ফুট নিচে নেমে এসে অপেক্ষায় রইল ওরা, যতক্ষণ না মিলিয়ে গেল সার্চ লাইটের আভা। তারপর ধীরে ধীরে সাবধানে ফিন ছুঁড়ে উঠতে শুরু করলো। জানা নেই শিপইয়ার্ডের ঠিক কোথায় মাথা তুলতে যাচ্ছে। 4টে বিশাল ডক ইনলেটের 1 মাইল পর্যন্ত বিস্তৃত। প্রথম ডকের কাছ থেকে মাত্র 75 গজ দূরে পানির ওপর মাথা তুলল ওরা। প্রকাণ্ড ভাসমান শহর সবচেয়ে কাছের ডকে নোঙর ফেলেছে। বাকি দৈত্যাকার জাহাজগুলো সমান্তরাল 3টে ডকের পাশে বাঁধা। রাতের আকাশে চোখ ধাঁধানো উজ্জ্বলতা ছড়াচ্ছে ওগুলো। নিচ থেকে তাকাচ্ছে বলে রানা আর মুরল্যান্ডের চোখে আরও বিরাট দেখাচ্ছে প্রতিটি জাহাজ। এ কি সত্যি না স্বপ্ন দেখছি? বিড়বিড় করল মুরল্যান্ড। চোখ রগড়াতে ইচ্ছে হচ্ছে তার। মাথা ঝাঁকালো রানা। দেখেও বিশ্বাস হচ্ছে না, ফিসফিস করলো ও। কোনটা থেকে শুরু করব? জাহাজগুলোর কথা আপাতত ভুলে যাও। প্রথমে আমরা শিপইয়ার্ডের অফিসে তল্লাশি চালাবো। তবে তার আগে ডাইভ গিয়ার খোলার জন্য একটা নিরাপদ জায়গা দরকার। তোমার ধারণা ডক্টরকে জাহাজেই রাখা হয়েছে? ধারণা? হ্যাঁ। ডকের তলা দিয়ে এগোতে পারি আমরা, বলল মুরল্যান্ড। তারপর তীর বরাবর ছড়িয়ে থাকা পাথরে গা ঢাকা দিলাম। হাত তুলে বিরাট ডক পাইলিংয়ের মাঝখানটা দেখালো সে। ডান দিকে কিছু অন্ধকার শেড দেখা যাচ্ছে। আশা করা যায় ওগুলোর একটায় ঢুকে ড্রেস বদলাতে পারবো। ড্রেস বদলে কমলা রঙের ওভারঅল পরবে ওরা, হুবহু আমেরিকান কয়েদিদের ইউনিফর্ম। স্পাই স্যাটেলাইটের তোলা ছবি এনলার্জ করে দেখা গেছে ডেস্টিনির শিপইয়ার্ডে এই ইউনিফর্ম পরেই কাজ করছে শ্রমিকরা। বোতাম টিপে ডিরেকশন ফাইন্ডারে একটা প্রোগ্রাম ঢোকালো রানা। তারপর মনিটরটা ফেস মাস্কের সামনে তুলল। চোখের সামনে ফুটে উঠল ডকের পাইলিং, যেন উজ্জ্বল সূর্যের নিচে শুকনো জমিনে দাঁড়িয়ে রয়েছে ও। বিরাট সব পাইপ আর ইলেকট্রিক্যাল টিউবের ওপর দিয়ে এগোচ্ছে ওরা। তীর থেকে এসে ডকের শেষ মাথায় মিলিত হয়েছে ওগুলো। হাজার হাজার আলোর আভা এত উজ্জ্বল, ওরা যেন লাস ভেগাস এয়ারপোর্টের পাশে রয়েছে। দৃষ্টিসীমা বেড়ে 100 ফুটকেও ছাড়িয়ে গেল। মসৃণ পাথর ছড়ানো তলার উপর দিয়ে সাঁতরাচ্ছে রানা। একটু পেছনে আর পাশে রয়েছে মুরল্যান্ড। একসময় তলদেশটা উপরে উঠে আসতে শুরু করলো। অগভীর পানিতে নামলো ওরা, শুয়ে আছে। ডক পাইলিং থেকে বেশি দূরে নয়, ছোট একটা কংক্রিট প্ল্যাটফর্ম দেখতে পেল ওরা। সেটা থেকে ধাপগুলো উপর দিকে উঠে গেছে। প্ল্যাটফর্মের উপরে নিঃসঙ্গ একটা বাল্ব জ্বলছে। আলোটা পড়ছে ছোট কয়েকটা দালানের সামনে। ওগুলোকে চিনতে পারল রানা। স্যাটেলাইট ফটোয় দেখেছে টুল শেড। তবে টুল শেডের 2 পাশ অন্ধকারে ঢাকা। কীরকম দেখছো? জিজ্ঞেস করলো মুরল্যান্ড। ফাঁকা, জবাব দিল রানা। তবে অন্ধকারে কেউ ওত পেতে বসে আছে কিনা বলতে পারছি না।
রানা থামতেই মুরল্যান্ডের স্পেকট্রাল ইমেজ স্কোপে একটা নড়াচড়া ধরা পড়ল কাছাকাছি টুলশেডের একপাশে। সাবধান করার জন্য রানার একটা কাঁধ ধরল সে। পর মুহূর্তে দুজনেই ওরা দেখতে পেল একজন গার্ডকে, কাঁধে অটোমেটিক আগ্নেয়াস্ত্র নিয়ে বেরিয়ে এলো আলোয়। নিচে একবার তাকিয়ে প্ল্যাটফর্মটা দেখল। আদ্রভা অবস্থায় পড়ে থাকলো ওরা, এক চুল নড়ছে না। ডকপাইলিং আংশিক আড়াল করে রেখেছে। গার্ডকে বিরক্ত দেখাচ্ছে, সন্দেহজনক কেউ কখনো ধরা পড়েনি, তাই একঘেয়েমির শিকার। কার খেয়ে দিয়ে কাজ নিয়ে এখানে আসবে? কাছাকাছি শহরটা যেখানে 100 মাইল দূরে। তাছাড়া এখানে পৌঁছতে হলে আন্দেজ পর্বতমালা আর কয়েকটা গ্লেসিয়ারকে টপকাতে হবে, কাজেই কার দায় পড়েছে। অলস পায়ে টুলশেডের পাশে ছায়া হারিয়ে গেল গার্ড। লোকটা তখনও অন্ধকারে অদৃশ্য হয়নি। ফিন হাতে নিয়ে প্ল্যাটফর্মে উঠে এসেছে রানা আর মোরল্যান্ড। প্রপালশন ভেহিকেল ওদের বগলের নিচে। ধাপ বেয়ে তরতর করে উঠে পড়ল উপরে। আলোর উজ্জ্বলতা থেকে সরে গেল দ্রুত। প্রথম শেডের দরজায় তালা নেই। ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল রানা। একটাই মাত্র জানালা। মেঝে থেকে ক্যানভাসের একটা ব্যাগ তুলে সেটার সামনে ঝুলিয়ে দিল মোরল্যান্ড। এতক্ষণে ডাইভ লাইট জ্বালল রানা। রশিটা শেডের চারদিকে ঘোরালো। জায়গাটা মেরিন হার্ডওয়ারে বোঝাই। বাক্স ভর্তি তামা আর ক্রোমের তৈরি নাট বল্টু, স্ক্রু, বোল্ট ইত্যাদি দেখা যাচ্ছে। শেলফে সাজানো রয়েছে কুণ্ডলি পাকানো ইলেকট্রিক্যাল তার আর কেবল। ক্যাবিনেটে দেখা গেল মেরিন পেইন্টের গ্যালন ক্যান। সবই দেখছি খুব সাজানো গোছানো, বলল মোরল্যান্ড। অভ্যাসটা জার্মান পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছে। দ্রুত হাত চালিয়ে ডাইভ ইকুইপমেন্ট আর ড্রাই স্যুট খুলে ফেলল ওরা। চেস্ট প্যাক থেকে কমলা ইউনিফর্ম বের করে ইনসুলেটেড আন্ডারওয়্যারের উপর পরে নিল। পায়ে বুটের বদলে পড়ল রাবার সোল লাগানো ক্যানভাস শু। একটা কথা, বলল মোরল্যান্ড। বলো। ধরো ডেস্টিনি সদস্যদের ওভারঅলের নাম কিংবা নম্বর লেখা আছে, স্যাটেলাইট ক্যামেরায় ধরা পড়েনি, তাহলে কি হবে? সমস্যাটা আগে দেখা দিক, তখন ভাবা যাবে। শিপইয়ার্ডের ফটো ম্যাপটা খুঁটিয়ে দেখছে মোরল্যান্ড। ডেস্টিনির কর্পোরেট অফিসে যাওয়ার সংক্ষিপ্ত পথটা পেয়ে গেল সে। পাশে দাঁড়িয়ে গ্লোবাল স্টার ফোনের নম্বর টিপছে রানা। ওয়াশিংটন, ওয়াটারগেট। লুমা চিফ অ্যাডমিরাল জর্জ হ্যামিল্টনের বাড়ির পরিবেশে আশ্চর্য উত্তেজনা আর রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে। ফায়ারপ্লেসে শান্ত আগুন জ্বলছে। 3 কোণা করে সাজানো 3টে সোফায় বসে আছেন 3 ভদ্রলোক। সামনে কাচের টেবিলে আধখালি কফি পট আর কাপসহ একটা ট্রে। মাথায় তুষার ধবল চুল। 85 বছর বয়স্ক এক বৃদ্ধ ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছেন অ্যাডমিরাল হ্যামিল্টন আর সিআইএর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিচার্ড স্ট্যাপ। ভদ্রলোক একটা গল্প শোনাচ্ছেন ওদেরকে, যে গল্প আগে কখনো বলা হয়নি। অ্যাডমিরাল কুর্ট উলখেনস্টাইন দ্বিতীয় মহাযুদ্ধের সময় জার্মান নৌবাহিনীর একজন অফিসার ছিলেন। 1942 থেকে 1945 পর্যন্ত ইউবোটের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1945 জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে বোর্ডসহ আত্মসমর্পণ করেন ভেরাক্রুজ, মেক্সিকোয়। যুদ্ধের পর মার্শাল প্ল্যানের আওতায় মার্কিন সরকারের কাছ থেকে একটা লাইব্রেরি শিপ কেনেন উলখেনস্টাইন। সেই থেকে পরবর্তী 40 বছর সাফল্যের সঙ্গে কমার্শিয়াল শিপিং ব্যবসা চালিয়েছেন। অবসর নেওয়ার সময় তার বহরে ছিল 37টা সমুদ্রগামী জাহাজ। ভদ্রলোক মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন, বসবাস করেন সিয়াটলে। আপনি বলছেন? খুক খুক করে দুবার কেশে গলা পরিষ্কার করে নিলেন রিচার্ড স্ট্যাব। বার্লিনের সেই বাংকারে হিটলারের পোড়া অবশিষ্ট খুঁজে পায়নি রাশিয়ানরা? না, দৃঢ় কণ্ঠে বললেন উলখেনস্টাইন। পোড়া দেহাবশেষ পাওয়া যায়নি। অ্যাডলফ হিটলার আর ইভা ব্রাউনের শরীর 5 ঘন্টা ধরে পুড়েছিল। রাইখ চ্যান্সেলরির চারপাশে বিধ্বস্ত যানবাহন থেকে উদ্ধার করে আনা গ্যালন গ্যালন গ্যাসলিন দিয়ে ভেজানো হয় শরীরগুলো। তার আগে একটা গভীর গর্তে শোয়ানো হয় ওগুলো। বাংকারের বাইরে গর্তটা তৈরি করা হয় একটা সোভিয়েত শেলপড়ায়। আগুনটা ঘন্টার পর ঘন্টা জ্বলতে থাকে। একসময় শুধু খানিকটা ছাই আর খুদে 2-1 টুকরো হাড় ছাড়া আর কিছু দেখার মতো ছিল না। এরপর বিশ্বস্ত এসএস অফিসাররা ওই ছাই আর হাড় একটা ব্রোঞ্জের বাক্সে ভরে ফেলে। কিছুই বাদ দেওয়া হয়নি। খুঁটে খুঁটে ছাই আর হাড়ের প্রতিটি কণা তুলে বাক্সে রাখা হয়। এরপর বিমান হামলার সময় নিহত বেশ কিছু নারী পুরুষের লাশ গর্তটায় ফেলা হয়, হিটলারের কুকুর ব্লন্ডিকে সহ। ব্লন্ডিকে মারা হয় জোর করে সায়ানাইড ক্যাপসুল খাইয়ে। পরে এই সায়ানাইড ক্যাপসুল হিটলার আর ইভা ব্রাউনও খেয়েছিল। জর্জ হ্যামিল্টনের দৃষ্টি উলখেনস্টাইনের মুখে স্থির হয়ে আছে। মাটি খুঁড়ে গর্তের ওই লাশগুলোই রাশিয়ানরা পেয়েছিল, বললেন তিনি। সাবেক ইউবোট কমান্ডার মাথা ঝাঁকালেন। রাশিয়ানরা পরে দাবি করে বটে যে ডেন্টাল রেকর্ড পরীক্ষা করে নিশ্চিতভাবে জানা গেছে গর্তে পাওয়া লাশ দুটো ছিল হিটলার আর ব্রাউনের।
তবে সত্যি কথাটা ঠিকই জানতো নিজেরা। 50 বছর ধরে এই মিথ্যেটা চালিয়ে গেছে তারা। ওদিকে স্টালিন সহ অন্যান্য সোভিয়েত কর্মকর্তারা বিশ্বাস করতেন হিটলার হয় স্পেনে নয়তো আর্জেন্টিনায় পালিয়েছে। ছাইটুকু কি হলো জানতে চাইলেন স্ট্যাব। রাশিয়ান আর্মি তখন শহরের মাঝখানে ঢুকে পড়েছে। চারদিকে মুহূর্তে মুহূর্তে বিস্ফোরিত হচ্ছে সোভিয়েত শেল। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংকারের কাছাকাছি ল্যান্ড করেছিল হালকা একটা প্লেন। দ্রুত টেক অফ করার জন্য যেই প্লেনটাকে ঘুরিয়ে নিয়েছে পাইলট, এসএস অফিসাররা ছুটে গিয়ে ব্রোঞ্জের বাক্সটা কার্গো কম্পার্টমেন্টে তুলে দিয়েছে। কোনো কথাবার্তা হয়নি। ইঞ্জিনের শক্তি বাড়িয়ে দিয়ে রানওয়ে ধরে প্লেন ছুটিয়ে শহরের উপর ছড়িয়ে পড়া কালো ধোঁয়ার ভেতর দিয়ে দ্রুত অদৃশ্য হয়ে যায় পাইলট। রিফুয়েলিংয়ের জন্য ডেনমার্কে থামে সে। তারপর নর্থ সি পেরিয়ে নরওয়ের বার্জেনে চলে যায়। ওখানে পৌঁছে বাক্সটা ক্যাপ্টেন এডমন্ড মাউয়ের হাতে তুলে দেয় পাইলট। এই ক্যাপ্টেন বাক্সটা নিয়ে U-621 বোটে ওঠে। বড় আকারের আরও অসংখ্য বাক্স, নাৎসি পার্টির বিপুল ধন সম্পদে ঠাসা, হোলি লন্স আর পবিত্র ব্লাড ফ্ল্যাগ সহ তোলা হয় U-2015 নামে আরেকটা সাবমেরিনে। ওটার কমান্ডার ছিলেন রুডলফ হার্গার। এসবই মার্টিন বোরম্যান নিউ ডেস্টিনি নামে যে প্ল্যান করেছিল তার অংশবিশেষ, বললেন অ্যাডমিরাল। চোখে মুখে সমীহের ভাব নিয়ে তার দিকে তাকালেন উলকেনস্টাইন। আপনি অনেক তথ্যই জানেন স্যার। হোলি লন্স আর ব্লাড ফ্ল্যাগ, বললেন অ্যাডমিরাল। এগুলো কি U-2015 বোটে তোলা হয়? লন্স সম্পর্কে জানেন আপনি? পড়েছি, ইউএস নেভাল একাডেমির ক্লাস প্রজেক্টে এ বিষয়ে লিখেছিও, জবাব দিলেন জর্জ হ্যামিল্টন। বাইবেল থেকে ছড়ানো জনশ্রুতি হলো টিউবল কেইন নামে একজন কামার, আদমের সন্তান কেইনের উত্তরপুরুষ, ঈশ্বরের পাঠানো একটা উল্কাপিণ্ড থেকে পাওয়া লোহা দিয়ে এই বল্লমটা তৈরি করে। এটা যিশুর 3000 বছর আগেকার একটা সময়। পবিত্র লন্সটা টিউবল কেইনের কাছ থেকে সলের কাছে চলে আসে। তারপর ডেভিড আর সলোমনের হাত ঘুরে পৌঁছায় জুডিয়ার অন্যান্য রাজার কাছে। তারপর একসময় লান্সটা হাতে পান রোমান বীর জুলিয়াস সিজার। শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের সময় লান্সটা তিনি বহন করতেন। খুন হবার আগে লান্সটা একজন সেঞ্চুরিয়ানকে দিয়ে যান সিজার। এই সেঞ্চুরিয়ান গলদের বিরুদ্ধে যুদ্ধের সময় প্রাণ বাঁচিয়েছিল সিজারের। সেঞ্চুরিয়ানের ছেলে দিয়ে যায় তার ছেলেকে, সেও রোমান সেনাবাহিনীতে সেঞ্চুরিয়ান হিসেবে দায়িত্ব পালন করে। সেই সেঞ্চুরিয়ানরে পাহাড়ে দাঁড়িয়ে যিশুকে ক্রুশবিদ্ধ হতে দেখে। বিধি অনুসারে ক্রুশবিদ্ধ সকল অপরাধীকে সূর্য অস্ত যাবার আগে মৃত ঘোষণা করতে হবে, তারা যাতে পরবর্তী সাবাতের পবিত্রতা নষ্ট করতে না পারে। যিশুর পাশে যেসব চোর ক্রুশে ছিল তাদের সবার পা ভেঙে দেওয়া হয় মৃত্যু ত্বরান্বিত করার জন্য, কিন্তু যিশুর পালা আসতে দেখা গেল তিনি আগেই মারা গেছেন। কবরের কাছে পৌঁছে যিশুর একপাশে বল্লম দিয়ে ফুটো করে সেঞ্চুরিয়ান, ব্যাখ্যাতীত কারণে সেখান থেকে রক্ত আর পানির স্রোত বেরিয়ে আসে। তারপর যেই মুখ দিয়ে পবিত্র রক্ত বেরিয়ে এলো, সেই মুহূর্ত থেকে রক্তাক্ত লান্সটা খ্রিস্টানদের জন্য অন্যতম পবিত্র বস্তুতে পরিণত হয়। ট্রু ক্রস আর হোলি গ্রেইল এর পরেই যার গুরুত্ব। লান্সটা চলে আসে রাজা শার্লামেইনের কাছে। পরবর্তী 1000 বছর ধরে উত্তরাধিকার সূত্রে রোমান সম্রাটরা পেয়ে আসছেন এটাকে। একসময় হ্যাবসবার্গ সম্রাটদের হাতে পৌঁছায় ওটা। তারপর প্রদর্শনের জন্য ভিয়েনার রয়্যাল প্যালেসে রাখা হয়। আপনি তাহলে লান্সটার ক্ষমতার কথাও শুনেছেন, বললেন অ্যাডমিরাল উলকেনস্টাইন। সেই গল্প শুনে লান্সটা হাতে পাওয়ার জন্য উন্মাদ হয়ে উঠেছিল হিটলার। কথিত আছে হোলি লন্সটা যার কাছে থাকবে দুনিয়ার ভালো মন্দ তার উপর নির্ভর করবে, বললেন নুমাজি। সেজন্যই অস্ট্রিয়া থেকে লান্সটা চুরি করে হিটলার। মৃত্যুর দিন পর্যন্ত কাজ ছাড়া করেনি। তার ধারণা ছিল লান্সটা তাকে দুনিয়ার ওপর প্রভুত্ব করবার ক্ষমতা এনে দেবে। মৃত্যুর আগে তার শেষ অনুরোধ ছিল লান্সটা যেন শত্রুদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়। আপনি ব্লাড ফ্ল্যাগের কথা বলছিলেন, স্মরণ করিয়ে দিলেন রিচার্ড স্ট্যাব। ওটা সম্পর্কে আমার কিছু জানা নেই। 1923 সালে, বললেন উলকেনস্টাইন, মিউনিকের জার্মান সরকারকে কুর মাধ্যমে উৎখাত করার চেষ্টা চালায় হিটলার। ব্যাপারটা কেচে যায়, জনতার উপর গুলি চালায় আর্মি, বেশ কয়েকজন মারা যায়। হিটলার তখন পালাতে পারলেও পরে গ্রেফতার করা হয় তাকে। সেবার 9 মাস জেল খাটার সময় মেইন ক্যাম্প লেখে সে। কুটা চিরকালের জন্য মিউনিক পুচ নামে পরিচিতি লাভ করে। জার্মান শব্দ পুচ মানে হলো রাজনৈতিক বিদ্রোহ। একজন হবু বিপ্লবী নাৎসিদের প্রথম দিকের একটা স্বস্তিকা বহন করছিল, তাকে গুলি লাগায় সেটা রক্তে মাখামাখি হয়ে যায়। স্বভাবতই নাৎসি শহীদের রক্তাক্ত প্রতীক হয়ে ওঠে ওই স্বস্তিকা। যাই হোক, নাৎসি ট্রেজার জার্মানি থেকে বের করে নিয়ে আসা হয়েছে, বললেন স্ট্যাব।
পরে আর সেসবের কোনো হদিশ পাওয়া যায়নি। আপনার সাবমেরিন ছিল? জার্মান অ্যাডমিরালকে বললেন নুমাজিভ। U-2699? হ্যাঁ, জবাব দিলেন উলফেনস্টাইন। আমি ওটার ক্যাপ্টেন ছিলাম। বেশ কিছু নাৎসি সামরিক অফিসার, পার্টির প্রভাবশালী কর্মকর্তা আর হিটলারের ছাই নিরাপদে লোড করার পর বার্জেন থেকে রওনা হই আমি। আমার আগে ছিল U-2015। এখন পর্যন্ত হিটলারের অন্তর্ধান একটা রহস্য হয়ে আছে। শুধুমাত্র মিস্টার স্টাব অনুরোধ করার গল্পটা আপনাকে আমি শোনাচ্ছি। উনি বলছেন একটা ধূমকেতু দুনিয়ার জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে যাচ্ছে। তা যদি সত্যি হয়, আমার মুখ না খোলার শপথ তাৎপর্যহীন হয়ে যায়। এখনই সব শেষ হয়ে গেল বলে কপাল চাপড়াতে রাজি নই আমি, বললেন অ্যাডমিরাল হ্যামিল্টন। আমরা যেটা জানতে চাই, ডেস্টিনি কি সত্যি বিশ্বাস করছে মহাশূন্য থেকে একটা বিপদেশী দুনিয়াটাকে ধ্বংস করে দেবে, নাকি অবিশ্বাস্য অঙ্কের টাকা খরচ করে জাহাজগুলো অন্য কোনো উদ্দেশ্যে বানাচ্ছে তারা? এই হারমানরা ইন্টারেস্টিং একটা ফ্যামিলি, ভারী গলায় বললেন উলফেনস্টাইন। হিটলারের স্টাফের মধ্যে খুবই বিশ্বস্ত ছিল কর্নেল উলরিখ হারমান। সে খেয়াল রাখত হিটলারের যে কোনো ইচ্ছা আর অযৌক্তিক আদেশ ঠিকমতো পালন করা হচ্ছে কিনা। এসএস অফিসারদের নিয়ে একটা এলিট গ্রুপ তৈরি করা হয়েছিল। প্রত্যেকে তারা নাৎসিজমের প্রতি নিবেদিত প্রাণ। সেই গ্রুপের লিডার ছিল কর্নেল উলরিখ। নিজেদেরকে তারা গার্ডিয়ান বলতো। শপথ নিয়েছিল প্রাণ দিয়ে হলেও নাৎসি আদর্শকে রক্ষা করবে। তাদের অনেকেই শেষ দিকে যুদ্ধে মারা যায়। বেঁচে যায় মাত্র 25 জন। এই 25 জন এসএস অফিসার তাদের পরিবার পরিজনকে নিয়ে U-2015-এ চড়ে পালায়। আমার এক পুরনো নেভাল কমরেড এখনও বেঁচে আছে। কথা প্রসঙ্গে আমাকে জানিয়েছিল গার্ডিয়ান উলরিখ হারমান নিউ ডেস্টিনি নামে মার্টিন বোরম্যানের সূচিত একটা বিশ্ব ব্যবস্থার নতুন রূপরেখা তৈরি করে। কথাটা সত্যি। ডেস্টিনি এন্টারপ্রাইজেস নামের আড়ালে সেই 25টা পরিবার আজও টিকে আছে। শুধু টিকে নেই, দুনিয়ার অর্থনীতির বড় একটা অংশ তারাই নিয়ন্ত্রণ করছে। বৃদ্ধ জার্মান নৌ অফিসার মৃদু হাসলেন। তাহলে ইউনিফর্ম আর প্রোপাগান্ডা ত্যাগ করে ভক্ত বনে গেছে বিজনেস স্যুট আর ডলারের। এখন আর নিজেদেরকে তারা নাৎসি বলছে না, ম্যানিফেস্টোটা বদলে নিয়েছে, বললেন স্টাব। তারা আলাদা একটা সুপার হিউম্যান গোষ্ঠীও তৈরি করেছে, বললেন জর্জ হ্যামিল্টন। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে উর্বর মস্তিষ্ক নিয়ে জন্মাচ্ছে তারা। প্রত্যেকে এক একটা প্রতিভা। এক্সট্রা অর্ডিনারি ইমিউন সিস্টেমের অধিকারী হওয়ায় বাঁচবেও অনেক দিন। পরিষ্কার দেখা গেল, শিউরে উঠলেন উলফেনস্টাইন। ম্লান ফ্যাকাশে দেখাচ্ছে তাকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং না? আমার ইউবোটে অনেকগুলো ক্যানিস্টার তোলা হয়, তার মধ্যে একটাকে সারাক্ষণ ঠান্ডা করে রাখা হতো। বড় করে শ্বাস নিলেন তিনি। সেটার ভেতরে হিটলারের স্পার্ম আর টিস্যু ছিল। নমুনা হিসেবে সংগ্রহ করা হয় সে আত্মহত্যা করার 1 সপ্তাহ আগে। নুমা চিফ আর সিআইএ কর্মকর্তা ধারালো দৃষ্টি বিনিময় করলেন। এ কি আপনি সম্ভব বলে মনে করেন? 25 জন গার্ডিয়ানের পরবর্তী বংশধর সৃষ্টিতে হিটলারের স্পার্ম ব্যবহার করা হয়েছে? প্রশ্ন করলেন স্টাব। আমি জানি না। নার্ভাস হয়ে পড়েছেন বৃদ্ধ উলফেনস্টাইন। জবাব দিলেন থেমে থেমে। হঠাৎ চাপা একটা কণ্ঠস্বর তাদের আলোচনায় ব্যাঘাত সৃষ্টি করলো। কফি টেবিলে পড়ে থাকা একটা ফোনের স্পিকার বাটনে চাপ দিলেন নুমা চিফ। হ্যালো, বাড়িতে কেউ আছেন? রানার পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ, আছি, মৃদু কণ্ঠে জবাব দিলেন অ্যাডমিরাল হ্যামিল্টন। রোজমেরি পিৎজা টাওয়ার থেকে বলছি। আপনি একটা অর্ডার দিয়েছিলেন? দিয়েছিলাম। আপনি আপনার পিৎজায় সালামি চান নাকি বিফ? বিফ হলে ভালো হয়। ওভেনে ঢুকানো হচ্ছে। ডেলিভারি বয় রওনা হলে ফোন করে জানাবো। রোজমেরি পিৎজা টাওয়ারকে অর্ডার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। স্পিকার থেকে ডায়াল টোন বেরোচ্ছে। নিজের মুখে একবার হাত বোলালেন অ্যাডমিরাল হ্যামিল্টন। চোখ তুলে তাকাতে বোঝা গেল উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ওরা শিপইয়ার্ডে ঢুকে পড়েছে। এখন ওদের ঈশ্বরের সাহায্য দরকার, অস্পষ্ট সুরে বিড়বিড় করলেন স্টাব। ব্যাপারটা বুঝলাম না, উলফেনস্টাইন বললেন। ওটা কি কোড করা কোনো মেসেজ ছিল? এমন ইকুইপমেন্টও আছে, ব্যাখ্যা করলেন স্টাব। স্যাটেলাইট ফোনের কলও ইন্টারসেপ্ট করা যায়। এর সঙ্গে কি ডেস্টিনির কোনো সম্পর্ক আছে? অ্যাডমিরাল, উলফেনস্টাইনকে বললেন নুমা চিফ। এবার আমাদের গল্পটা শোনাই আপনাকে। টুলশেড থেকে রানার মুরল্যান্ড বেরিয়ে আসতেই দালানটার কোণ থেকে এক লোক স্প্যানিশ ভাষায় হাঁক ছাড়ল ওদের উদ্দেশ্যে। শান্তভাবে সাড়া দিয়ে হাত নাড়ল রানা, যেন বোঝাতে চাইল হাত খালি। জবাবে সন্তুষ্ট হয়ে আরেকদিকে চলে গেল গার্ড। কি বলল গার্ড? তুমিই বা কি জবাব দিলে? জানতে চাইল মুরল্যান্ড।
সিগারেট চাইলো লোকটা। বললাম আমরা ধোয়া গিলি না। শিপওয়ার্ডের মূল ভবনগুলো দেখালো মুরল্যান্ড। কোনটার দিকে যাব আমরা? ডিরেকশনাল কম্পিউটার অন করে শিপইয়ার্ডের লেআউটে একবার চোখ বুলালো রানা। তারপর মুখ তুলে ডকের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তা বরাবর তাকালো। দুপাশে কয়েকটা প্রকাণ্ড ওয়্যারহাউস দেখা যাচ্ছে। ওগুলোর উপর টাওয়ারের মতো উঁচু হয়ে রয়েছে 20 তলা একটা দালান। সেদিকে হাত তুলল ও। ডান দিকের ওই লম্বা বিল্ডিংটায়। হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে পড়ল ওরা। সবচেয়ে কাছের সুপারশিপ এর দিকে মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে আছে। চাপা গর্জন তুলে দূর থেকে ছুটে এলো একটা এক্সিকিউটিভ জেট প্ল্যান। আলো ঝলমলে ভাসমান শহরের এয়ারস্ট্রিপে ল্যান্ড করলো। পানির ওপর দিয়ে ভেসে আসছে ইঞ্জিনের আওয়াজ। পাহাড়ের ঢালে বাধা পেয়ে প্রতিধ্বনি তুলছে। দুনিয়ার আর কোনো শিপইয়ার্ডে এত বড় জাহাজ তৈরি করার সুযোগ নেই, বলল রানা। তাকিয়ে আছে বহুদূরে মিলিয়ে যাওয়া জাহাজটার খোলের দিকে। বো ছাড়া দেখে বোঝার উপায় নেই ওটা একটা জাহাজ, যেন আকাশ ছোঁয়া একটা বহুতল বিল্ডিং। গোটা সুপারস্ট্রাকচার আর্মার প্লেট আর গ্লাস দিয়ে মোড়া। কাচের ভেতর গাছপালা, বাগান দেখা যাচ্ছে। খানিক পর পর একটা করে চঞ্চল ফোয়ারা। ডক আর খোলা ডেকে কয়েক হাজার শ্রমিককে কাজ করতে দেখল রানা। 30 কি 40টা সচল ক্রেন বাক্স ভর্তি কার্গো লোড করছে। বিশ্বাস করা কঠিন, ভাসমান এই শহর ইনলেট থেকে সাগরে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়নি। লুকাবার মতো কোনো ছায়া নেই কোথাও। চওড়া রাস্তা ধরে অলস ভঙ্গিতে হাঁটছে রানা। ওর একটু পেছনে রয়েছে মুরল্যান্ড। মাঝে মধ্যে 2-1 গার্ড পাশ কাটাচ্ছে। ওদের দিকে দ্বিতীয়বার তাকাচ্ছে না। রানা খেয়াল করলো বেশিরভাগ শ্রমিক ডক আর জাহাজের ডেকে ইলেকট্রিক গলফ টাইপ কার্ট ব্যবহার করছে। এদিক ওদিক তাকিয়ে খালি কয়েকটা কার্ট দেখতে পেল ও। একটা ওয়্যারহাউসের সামনে পার্ক করা। এটা হাঁটার জায়গা নয়, একটা কার্টে চড়ার সময় মুরল্যান্ডকে বলল রানা। বিনা পয়সার হাওয়া খেতে হলে তুমিও উঠে পড়ো। দুজনেই লক্ষ্য করলো কার্টের মেঝেতে এটা সেটা নানা রকম জিনিস পড়ে রয়েছে। দ্বিতীয় ডকের প্রবেশপথ রাস্তা থেকে শুরু হয়ে তীর পর্যন্ত বিস্তৃত। ডকের পাশে ভাসছে যেন আলোকিত আর সুসজ্জিত একটা হিমালয়। দ্বিতীয় জাহাজটা ডিজাইন করা হয়েছে কৃষিজাত কার্গো বহন করার জন্য। ছোট বড় হাজার হাজার গাছ তোলা হয়েছে জাহাজটায়। ডকে জমা করা হয়েছে লম্বা সিলিন্ডার আকৃতির কন্টেইনার, গায়ে লেখা প্ল্যান্ট সিড। একধারে ফার্ম ইকুইপমেন্টের কনভয় দেখা গেল। এসো বাজি ধরি, বলল মুরল্যান্ড। পরের জাহাজটায় প্রতিটি পশু পাখি একজোড়া করে তোলা হয়েছে। ধরবো না, কারণ জানি হেরে যাব, জবাব দিল রানা। তবে আশা করব মশা মাছি আর বিষাক্ত সরীসৃপ বাদ দেওয়ার সম্মতি হয়েছে ওদের। 20 তলা বিল্ডিংটার সামনে কার থামালো রানা। কুণ্ডলি পাকানো ইলেকট্রিক তার, স্ক্রুড্রাইভার, টেপ, ওয়্যার কাটার, রঙের কৌটা, ব্রাশ ইত্যাদি নিয়ে ধাপ বেয়ে উঠছে ওরা। দুজন সিকিউরিটি গার্ড ভুরু কুচকে তাকালো ওদের দিকে। চেহারায় আপন ভোলা সরল হাসি ফুটিয়ে রানা বলল, মিস্টার হারমান না কি যেন নাম, পেন্ট হাউস সুইটের পিছনের দেয়ালের ইলেকট্রিক তার ঠিক আছে কিনা দেখতে পাঠালেন। ফেরার আগে সুইটের আরেক পাশে রং লাগাবার কাজটা শেষ করব। উত্তরে মৃদু হেসে মাথা ঝাঁকালো গার্ড দুজন। ইঙ্গিতে ভেতরে ঢুকতে বলল। এলিভেটরে উঠে টিভি ক্যামেরা খুঁজল রানা। নেই। সন্দেহ হচ্ছে ওর। গার্ডরা কি খুব সহজে মেনে নিল ব্যাখ্যাটা? মনে হলো তারা যেন অপেক্ষা করছিল ওদের জন্য। বুদ্ধি খাটাতে হবে, বলল রানা। ঘাড় ফিরিয়ে তাকালো মুরল্যান্ড। প্ল্যান সি? 5 তলায় থামবো আমরা গার্ডদের বোকা বানাবার জন্য। তারা সম্ভবত আমাদের গতিবিধি মনিটর করছে। তবে ভেতরেই থাকবো আমরা। এলিভেটর পেন্ট হাউসের দিকে উঠে যাবে, সেই ফাঁকে ছাদে উঠে যাব দুজনে। মন্দ নয়, বলে 5 তলায় থামার জন্য বোতামে চাপ দিল মুরল্যান্ড। ঠিক আছে, বলল রানা। তোমার কাঁধে দাঁড়াতে দাও আমাকে, আমি সিলিংয়ে উঠে যাই। তবে নড়ছে না ও। ক্যামেরা দেখতে পাইনি ঠিকই, তবে রানা নিশ্চিত যে এলিভেটরে আড়ি পাতা যন্ত্র লুকোনো আছে। শান্তভাবে দাঁড়িয়ে নিঃশব্দে হাসছে ও। যা বোঝার বুঝে নিয়ে নিজের অটোমেটিকটা বের করলো মুরল্যান্ড। উফ, তুমি খুব ভারী ভাই। হাত দুটো দাও, আমি তোমাকে টেনে তুলি। রানার হাতেও একটা কোল্ট .45 বেরিয়ে এসেছে। দরজার দুদিকে সরে গেল ওরা। এলিভেটরের 2 কোণে সেটে থাকলো। থামলো এলিভেটর, দরজা খুলে গেল। একই রকম কালো কভারঅল আর মাথায় কালো স্টকিং ক্যাপ পরা 3 জন গার্ড ছুটে ভেতরে ঢুকে পড়ল, হাতে উদ্যত অস্ত্র। চোখ তুলে তাকিয়ে আছে সিলিংয়ের খোলা মেইনটেন্যান্স ডোরের দিকে। তৃতীয় লোকটাকে ল্যাং মারল রানা। প্রথম দুজনের গায়ে আছড়ে পড়ল সে। ফলে এলিভেটরের মেঝেতে 3 জনের একটা স্তূপ তৈরি হলো। তারপর ডোর ক্লোজ বাটনে চাপ দিল রানা। কয়েক ফুট না নামা পর্যন্ত অপেক্ষা করলো। এবার চাপ দিল লাল ইমার্জেন্সি বোতামে। 2টো ফ্লোরের মাঝখানে দাঁড় করিয়ে ফেলল এলিভেটরকে।
ইতিমধ্যে অটোমেটিকের বার দিয়ে মাথায় মেরে দুজন গার্ডকে অজ্ঞান করে ফেলেছে মুরল্যান্ড। তৃতীয় লোকটার মাথায় মাজল ঠেকিয়ে কেড়ে নিল তার অস্ত্র। হিস হিস করে উঠল লোকটা। পাখা গজিয়েছে, তাই মরতে এসেছো? তোমরা আমাদের কিছুই করতে পারবে না। ইংরেজিতে কথা বলছে সে। কে বললো আমরা কিছু করতে চাই? জিজ্ঞেস করলো রানা। আমরা ডক্টর সাহানা আর তার মেয়েকে নিতে এসেছি। কোথায় তারা? সেফটি ক্যাচ অফ করলো মুরল্যান্ড। হাতের অস্ত্র এখনও লোকটার কপালের পাশে ঠেকিয়ে রেখেছে। তাদেরকে একটা জাহাজে রাখা হয়েছে। 4টে জাহাজ। কোনটায়? সত্যি বলছি, আমি জানি না। মিথ্যে কথা বলছে, বলল মুরল্যান্ড। তুমি অনুমতি দিলেই ট্রিগার টেনে দেই। লোকটার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। উলরিক হারমানে আছে, তাড়াতাড়ি বলল সে। উলরিক হারমানে? কোন জাহাজ সেটা? মহাবিপদের পর লোকজনকে নিয়ে যেটা সাগরে নিয়ে যাবে। অত বড় একটা জাহাজে তল্লাশি চালাতে 2 বছর লেগে যাবে, বলল রানা। পরিষ্কার করে জানাও কোথায়, তা না হলে তোমার 2 চোখে গুলি করতে বলবো। জলদি। লেভেল 6, কে সেকশন, কোন রেসিডেন্সে জানি না। রানার ইঙ্গিতে এই লোকটাকেও অজ্ঞান করল মুরল্যান্ড। ঠিক সেই মুহূর্তে গোটা বিল্ডিং জুড়ে একযোগে কয়েকটা অ্যালার্ম বেজে উঠল। সেরেছে, বলল মুরল্যান্ড। শহর ছেড়ে পালাতে হলে গুলি চালিয়ে পথ করে নিতে হবে। স্টাইল আর সফিস্টিকেশনের সঙ্গে, বলল রানা, মোটেও উদ্বিগ্ন নয়। যা কিছু করবে স্টাইল আর সফিস্টিকেশনের সঙ্গে।